এই কথা বলো না, লেখো। তোমাদের তো ইয়ার অঙ্কটা করাইছি, ইলেকট্রিক পোলের ওই যে গাছ ফেলে দেওয়া, তারপরে চাকার অঙ্ক করাইছি, তারপরে হচ্ছে ত্রিভুজ আকৃতির যে তিনটা বাহু বরাবর মোমেন্ট করাইছি, তারপরে AL/BM/CN করাইছি, দেখো তো ওটা করাইছি। তাহলে বাদ কি থাকলো জীবনে? এবার লেখা ভারকেন্দ্রের সরণ, ভারকেন্দ্রের সরণ সংক্রান্ত, ভারকেন্দ্রের সরণ সংক্রান্ত। ভারকেন্দ্রের সরণ, রাইট। মনে রাখবা যে কোনো একটা পাত বা কোনো একটা অনর বস্তুর ভারকেন্দ্রের সরণ কখন ঘটে। তো এটা করতে গেলে যেখান থেকে মানে কোনো একটা অংশ কেটে ফেলা হয়, কাটার আগের পুরা এরিয়া জানতে হবে, মানে সব কিছু জানা যায় আর কি। মনে করো আয়তাকার পথ থেকে কাটতেছ, বৃত্তাকার পথ থেকে কাটতেছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটাই তার ওজনের সমানুপাতিক, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। মানে একক ওজনের মানে একক ক্ষেত্রফলের ওজন দেওয়া আছে মনে করো, ঠিক আছে। তো আমি একটা একটা করে অঙ্ক লিখতেছি, এখানে 3টা অঙ্ক করাবো সর্বোচ্চ। তোমাদেরকে অঙ্ক করাইছিলাম, ওই টেবিল ফেলে দিয়েছিলাম, শিওর? ওটাও করাতে হবে, তাহলে তো হয়ে যাবে। লেখো 1 নম্বর অঙ্ক, লেখো 3A ব্যাসার্ধের আজকে আমরা 6টা অঙ্ক করব, 7টা অঙ্ক করব। 3A ব্যাসার্ধের একটি বৃত্তাকার পাত হতে 3A ব্যাসার্ধের একটি বৃত্তাকার পাত হতে 2A দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট, তোমরা লেখো বাবা যারা মোবাইলের ভিতরে অবস্থান করতেছ, যদি থাকো জাগে থাকো ঘুমতে। 3A ব্যাসার্ধের একটি বৃত্তাকার পাত হতে 2A দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আকৃতির অংশ, সমবাহু ত্রিভুজ আকৃতির অংশ কাটা হলো, ঠিক আছে। ত্রিভুজটির একটি শীর্ষবিন্দু বৃত্তটির পাতটির কেন্দ্রে অবস্থান করে। ত্রিভুজটির একটি শীর্ষবিন্দু পাতটির কেন্দ্রে অবস্থান করে, ঠিক আছে। ভারকেন্দ্রের সরণ নির্ণয় করো, ভারকেন্দ্রের সরণ। এই অঙ্কটা আগে করাইছি, তোমাদের করাইছিলাম কিনা আমি জানি না, করাইছিলাম কবে জানি না। দেখো এই ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর আবার এখানে এসেছিল, দুঃখজনক। দেখো রাধের কোন মেডিকেল জানো? সলিমুল্লাহ। আমি এলে আর পরীক্ষা দিতাম না, আরেক বন্ধুকে সুযোগ করে দিতাম যে তুমি, আমি পরীক্ষা দিচ্ছি না, তোমরা ওটাই আর কি। দেখো এই হচ্ছে বৃত্তাকার পাত ছিল, এই পাত থেকে সমবাহু ত্রিভুজ আকৃতির একটা অংশ কেটে ফেলব।
কাটার আগে ভারকেন্দ্র হচ্ছে এটা জি, রাইট? যে সমবাহু ত্রিভুজটা কাটতেছি তার বাহুর দৈর্ঘ্য টুয়াইস এ। ওকে, তাহলে এখান থেকে উচ্চতা নির্দেশক রেখা হচ্ছে এইটা। এর ভারকেন্দ্র ভূমি থেকে 1/3 উপরে, শীর্ষবিন্দু থেকে 2/3 নিচে থাকে। হ্যাঁ, তাহলে এটা মনে করো G1 দিলাম। ওকে, সর্বপ্রথম কয়েকটা জিনিস তোমার লাগবে। যে জায়গাটা থেকে তুমি কাটেছ, কোত্থেকে কাটেছো বলো তো? গোটা বৃত্তাকার পাত থেকে কাটেছো। বৃত্তাকার পাতের আগে ওয়েট ঝুলাতে হবে তোমাকে। আমি বলেছি ক্ষেত্রফলটাই ওয়েট হিসেবে গণ্য এখানে। ওকে, তাহলে বৃত্তাকার পাতের ব্যাসার্ধ কত? 3a। সুতরাং এর ওয়েট এদিকে ক্রিয়া করবে 9 পাই a স্কোয়ার। পাই a স্কোয়ার হতো ব্যাসার্ধ যেহেতু 3a, তাহলে এটাই হচ্ছে ওজন। ওজন হচ্ছে এই ক্ষেত্রফলের সমানুপাতিক। আসলে একটা ধ্রুব সংখ্যা বস্তুই আর কি, দরকার নেই আমরা একক ক্ষেত্রফলের ওয়েট মনে করে 1। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসো, তাহলে এটা কার ক্ষেত্রফল? বৃত্তাকার পাতের, মানে ওই ত্রিভুজ আকৃতির অংশটা কাটার আগের ঘটনা এটা কিন্তু। ওকে, এবারে বৃত্তাকার পাত থেকে তুমি সমবাহু ত্রিভুজ আকৃতির অংশটা কাটবা। যে অংশটা কাটবা তার ওজন তার ভারকেন্দ্র থেকে খাড়ার নিচে দিকে ক্রিয়া করবে, রাইট? তাহলে বলো ওই সমবাহু ত্রিভুজ আকৃতির অংশের ক্ষেত্রফল মানেই তার ওজন। তাহলে ক্ষেত্রফল কত রে বাবা? √3/4 a স্কোয়ার, মানে এক বাহুর উপর 4a স্কোয়ার। সো দিস ইকুয়াল টু √3a স্কোয়ার। চিত্রেই দেখাবো এগুলো, রাইট? এবারে আসো, ভারকেন্দ্র সরবে কোন দিকে? যে দিক থেকে বস্তু কাটা হবে তার বিপরীত দিকে ভারকেন্দ্র সরবে, এবং ওই দুটার ভারকেন্দ্রের সংযোগ রেখা বরাবর। তাহলে এটাকে এই থেকে পেছন থেকে বর্ধিত করার পরে ভারকেন্দ্র মনে করে এখানে সরে আসলো, দ্যাট ইজ G2, রাইট? তাহলে এই G2 থেকে কত ওয়েট ঝুলবে? একটা জিনিস দেখো, গোটা বৃত্তাকার পাতের ওয়েট ছিল 9 পাই a স্কোয়ার, তুমি কাটেছো √3a স্কোয়ার, বাকিটা এখানে কাজ করবে, তাই কি না? তাহলে বাকিটা কত থাকছে? 9 পাই মাইনাস √3 ইন্টু a স্কোয়ার। কাজ শেষ হয়েছে? এই যে দেখো, একটা সিস্টেমে যদি তিনটা সমান্তরাল বল দেখতে পাই, একটা বল যদি অপর দুটা বলের লব্ধি নির্দেশ করে, রাইট? একটা সিস্টেমে, একটা স্ট্রাকচারে তিনটা সমান্তরাল বল যদি দেখতে পাই এবং যদি একটা অপর দুটা বলের লব্ধি নির্দেশ করে, যেমন এই দুটার লব্ধি কিন্তু এটা, কারণ এটা থেকে এটা বিয়োগ করে এটা পাইছি আমরা, তার মানে কি এটার যোগফল এটা, তাহলে এটা লব্ধি কিনা? তাহলে প্রত্যেকটা বলের মান হবে অপর দুটা বলের মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক। অর্থাৎ এই বল ডিভাইডেড বাই এই দৈর্ঘ্য, এই বল ডিভাইডেড বাই এই দৈর্ঘ্য। মানে এরকম সিস্টেম যদি হয়, এটা আমি সমান্তরাল বলে তোমাদেরকে শেখাইছি মেনি ইয়ার্স এগো। এটা পি, এটা কিউ, এখানে যদি লব্ধি কাজ করে আর, এটা লব্ধি হতে হবে, কিন্তু তিনটা সমান্তরাল বল ক্রিয়া করতে হবে একটা অনুবস্তুতে, তাদের ক্রিয়াবিন্দুগুলো একই রেখা বরাবর হতে হবে, ক্রিয়াবিন্দুগুলো একই রেখা বরাবর হতে হবে, এবং যে কোনো একটা বলে তিনটার মধ্যে যে কোনো একটা অপর দুটার লব্ধি নির্দেশ করতে হবে। যদি হয় তাহলে তোমরা ওই যে সমান্তরাল বলের যেটা সূত্র শিখেছো সেটাই, পি ইন্টু এসি ইকাল টু কিউ ইন্টু, ওটাই আমি এইভাবে লিখি, পি ডিভাইডেড বাই পি বাদে অপর দুটা বলে ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই অপর দুটা বলে ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আর ডিভাইডেড বাই অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আর ডিভাইডেড বাই অপর দুটা বলে ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এবি না? এই যে দেখো, তাহলে কোনো একটা স্ট্রাকচারে যদি তিনটা সমান্তরাল বল ক্রিয়াশীল থাকে, যে কোনো একটা যদি অপর দুটা বলের কি নির্দেশ করে? লব্ধি নির্দেশ করে, তখন আমরা এটা কাজ করাতে পারবো। ঠিক আছে, এই কনসেপ্টটা কাজে লাগাতে পারবো। ওকে, এখন আসো, এটা মিশা দিলাম।
এখন ওখানে আমি কাজে লাগাবো এখন আমার কনসেপ্টটাকে, বলো। তাহলে এই বল ডিভাইডেড বাই অপর দুটা বলের ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে 9 চিত্রটা আমাকে 9 পাই মাইনাস রুট 3 ইন্টু a স্কোয়ার ডিভাইডেড বাই GG1, তাই হবে কিনা রে বাবা? হ্যাঁ, এটা ইকুয়াল টু রুট 3 a স্কোয়ার ডিভাইডেড বাই কোনটা? GG2 আমাকে বের করতে হবে। ভারকেন্দ্রের সরণ প্রশ্নে বলা আছে ভারকেন্দ্রের সরণ নির্ণয় করো, রাইট? অর্থাৎ তোমাকে বের করতে হবে GG2। তাহলে বা এবারে বলো বাবা, a স্কোয়ার কাটে, আমার দরকার GG2 ইকুয়াল টু রুট 3 ডিভাইডেড বাই 9 পাই মাইনাস রুট 3 ইন্টু GG1, রাইট? এবার ডান পাশে শুধু GG1টা বের করে নিবা। GG1 ইকুয়াল টু 2/3 অফ ZD, ঠিক আছে না বাবা? দেখো তো, সমবাহু ত্রিভুজ কেন্দ্রের আগেই বলা ছিল, ওকে? সমবাহু ত্রিভুজের ভারকেন্দ্র বা যে কোনো ত্রিভুজের ভারকেন্দ্র ভূমি থেকে 1/3 উপরে আর শীর্ষ থেকে 2/3 নিচে। তাহলে এটার মানে পুরা উচ্চতা তো জিডি, এই জিডির 2/3 নিচে থাকবে ভারকেন্দ্র শীর্ষ থেকে। তাহলে GG1 মানে 2/3 অফ জিডি। জিডি মানে আবার টোয়াইস এ cos 30 ডিগ্রি, ওকে? তাহলে দিস ইকুয়াল টু 2/3 ইন্টু টোয়াইস এ cos 30 ডিগ্রি। সো দিস ইকুয়াল টু 4a/3 ইন্টু cos 30 ডিগ্রি মান কত রে? রুট 3/2। সো দিস ইকুয়াল টু 2a/√3। তাহলে GG1 এর মান 2a/√3। তাহলে √3 ডিভাইডেড বাই 9 পাই মাইনাস √3 ইন্টু GG1 মানে 2a/√3, রাইট? কি মনে থাকবে বাবা? তাহলে √3 কাটে কি থাকে মাঠে? টোয়াইস a ডিভাইডেড বাই 9 পাই মাইনাস √3। দিস ইজ ভারকেন্দ্রের সরণ। তাহলে এই অঙ্কগুলোর মূল থিমটা কি? যে জায়গাটা থেকে কাটছ তার ভারকেন্দ্রের অবস্থান তোমাকে নির্ধারণ করতে হবে। যে অংশটা কাটছ তার ভারকেন্দ্রের দূরত্বটা আগের ভারকেন্দ্র থেকে কত সেটা লাগছে। GG1 মানে কি? জি মানে কি? কাটার আগের ভারকেন্দ্র। G1 মানে যে অংশটা কাটছ তার ভারকেন্দ্র। তোমার দরকার GG2। কি ক্লিয়ার কনসেপ্ট? কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আমরা এই বৃত্তাকার পাত থেকে কাটেছি হচ্ছে সমবাহু ত্রিভুজ আকৃতির একটা অংশ। এবারে লেখো 2 নম্বর প্রশ্ন। বলবো এ ব্যাসার্ধের স্মল এ ব্যাসার্ধের একটি বৃত্তাকার পাত হতে বর্গাকৃতির একটি অংশ কাটা হলো। বর্গাকৃতির একটি অংশ কাটা হলো, ঠিক আছে? বর্গটির একটি শীর্ষবিন্দু পাতটির কেন্দ্রে এবং বিপরীত শীর্ষ পরিধির উপর অবস্থিত। ভারকেন্দ্রের সরণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে কাটার পরে ভারকেন্দ্রের সরণ আমি তো কেটে ফেলে দিয়েছি, রাইট? আচ্ছা, আমাদের যে সকল শিক্ষার্থীরা যে আমাদের কাছে আমার এখানে ছিল সেকেন্ড ইয়ারে, তারা তো অনেকেই মেডিকেল পরীক্ষা দিয়েছিল, তাই না? ম্যাক্সিমাম অনেকেই চান্স পেয়েছে।
যারা যারা পায়নি ওদেরকে বলি তো যে ভাইয়া দেখা করতে বলেছে। হ্যাঁ হ্যাঁ ওদেরকে হ্যাঁ না অনেকেই আছে না যারা মেডিকেল প্রিপারেশন মিডিল নিতে গেছিল, যাই হোক কোনো কারণে হয়নি, ওদেরকে বলে যে ভাইয়া ম্যাথ করাবে তোমাদেরকে ফ্রি ফ্রি, টাকা দেওয়া লাগবে না রে পাগলা, ঠিক আছে? হ্যাঁ না না আগে না ওইটা না, যারা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে ছিল না ওদের সলফুল্লাহ এমনিতে অনেক মনোকষ্টে আছে মনে হয়, মানে শোনো চান্স না পাইলে যে কি এক ঘরে হয়ে যায় মানুষজন সেটা আমি বুঝি। লেগা ওদেরকে একটু ট্র্যাকে তোলা দরকার হবে, এখনো যে সময়টুকু আছে এই সময়টুকুতে কভার দিতে পারবে যদি ওরা এই মারিয়া করতে পারে, ঘুরে দাঁড়াতে চায় আর কি। দেখো এবার যেটা বলা আছে যে এবার এই বৃত্তাকার পাত ব্যাসার্ধ কত আছে এ, এখান থেকে বর্গাকৃতির একটা বর্গ আর রাখতে ভালো লাগছে না, একটা বর্গ লেলি, ঠিক আছে? মোটামুটি এরকম আর কি। তোমরা কি বুঝলা ব্যাপারটা? এই যে এটা আর লাগবে না, হয়েছে যা বোঝার বুঝালাম। তো ঘটনা হলো এই বৃত্তাকার পাত হতেই বর্গাকৃতির একটা অংশ কেটে ফেলা হয়েছে, একটা শীর্ষবিন্দু মূলবিন্দুতে, মূলবিন্দু মানে কোথায়? কেন্দ্রে। মূলবিন্দু বলছি কেন? এই কই গেল এটা? দেখো তো, তাই তো বলি। যাই হোক, তাহলে এর একটা শীর্ষবিন্দু কেন্দ্রে বিপরীত শীর্ষ পরিধির উপরে, তাহলে বলো বাবা এই বর্গাকৃতির অংশের ভার কেন্দ্র এখানে, তাহলে এটা হচ্ছে জি, তাহলে এটা আমার কাছে এখন জি1, রাইট? তাহলে বলো জি, এখানে জি1 একবারে খুবই সহজ, এটা মানে তো a/2, কারণ বৃত্তাকার পাতের ব্যাসার্ধ ছিল এ, ঠিক না? তাহলে জি1টা ব্যাসার্ধের অর্ধেক, তাহলে a/2, তাহলে জি1 জানা, এবারে শুধু ওজন ঝেলাইলেই হবে। বলো বৃত্তের ক্ষেত্রফল কত? পাই a স্কয়ার, কারণ এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পাত, রাইট? এবার আসো এখান থেকে এর ওজন ঝুলবে, তাহলে বলো জি1 থেকে যদি বর্গের ওজন ঝোলাও, বর্গের এক বাহুর দৈর্ঘ্য জানা দরকার, কর্ণের দৈর্ঘ্য এ, বাহুর দৈর্ঘ্য হবে a/√2। ঠান্ডা লাগছে? তাহলে নিচে বসো না, তুমি হচ্ছে এখানে আসো, মিডিলে আসো। আচ্ছা আমি আসতে পারতেছি না, একটু দাঁড়াও। তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য a/√2, বর্গক্ষেত্রের একটা কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাকে √2 দ্বারা ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি পাওয়া যায় তাহলে ক্ষেত্রফল লাগবে, ক্ষেত্রফল মানে এক বাহুর উপরে a²/2, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a²/2। এবারে কাটার পরে ভার কেন্দ্র এদিকে সরবে বামে, তাহলে এটুকু জি2 এই বিন্দুটা, তাহলে এখান থেকে ওজন ঝুলবে, কোন ওজনটুকু ঝুলবে বলো তো বাবা? পাই a² - a²/2। কোন আপত্তি আছে? তাহলে আবারও আমাদের ওই সমান্তরাল বলের কনসেপ্ট অনুসারে আমার তো সবকিছু কমপ্লিট। পাই a², পাই -½ ইন্টু a² ডিভাইডেড বাই কি লিখবো বলো? জি1, এটা ইকুয়াল টু a²/2 ডিভাইডেড বাই জি2, a² কাটে, তাহলে উভয় পক্ষকে উপরে 2 দ্বারা গুণ করে দেই, 2π -1 নাকি গো? ঠিক আছে তো সবকিছু, ডিভাইডেড বাই জি1 এর মান কত? a/2 ইকুয়াল টু এখানে 2 দ্বারা গুণ করলে 1 ডিভাইডেড বাই জি2,
হয়েছে? অতএব GG2 এটা ইকুয়াল টু কত আসবে? a ডিভাইডেড বাই 4 পাই মাইনাস 2। এটা আসছে দেখো তো, শিওর? তাহলে GG2 ইকুয়াল টু a ডিভাইডেড বাই 4 পাই মাইনাস 2। গুণ করে এগুলো করে, হ্যাঁ, কঠিন অঙ্ক না। তাহলে মূল থিম হচ্ছে তুমি যেখান থেকে কাটবা তার ওজন, যেটা কাটবা তার ওজন। তার ওজন মানে ক্ষেত্রফলের সাথে সম্পর্কিত। ক্ষেত্রফল বের করতে গিয়ে তার সব যে ডাটাগুলো দরকার সেগুলো বের করার মতো ক্লু ওখানে থাকবেই, ঠিক আছে? নইলে অঙ্ক করা যেত না। ক্লিয়ার? তাহলে বৃত্তাকার পাত থেকে কি কাটলাম? এবার বর্গাকৃতির পাত। আর যেটাই কাটুক না কেন, আমি বর্গ করাইলাম, আমি সমবাহু ত্রিভুজ করালাম, এর ভিতরে একটা বৃত্ত কাটলো মনে করো, হতে পারে না? ডেফিনেটলি যে বৃত্তাকার অংশটা কাটবা তার ভার কেন্দ্র আর আগের ভার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের একটা ক্লু দেওয়া থাকবেই। ওকে, এবার আয়তাকার পাত থেকে একটা কাটলেই হবে। লেখো কমপ্লিট। এবার আয়তাকার একটা পাত লেলি, কি কালারের লেব? লাল কালারের লি, এটা লি। এই কথা বলো না। এই হচ্ছে তোমার আয়তাকার একটা পাত, যার দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো কত দেব? 10 মিটার, প্রস্থ দিলাম 6 মিটার। দৈর্ঘ্য কয় মিটার? 10 মিটার এবং প্রস্থ হচ্ছে 6 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার। তাহলে প্রশ্নটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 6 মিটার। এক কোণা হতে সমকোণী ত্রিভুজ আকৃতির একটা অংশ কেটে ফেলা হলো। একটা ত্রিভুজ আকৃতির অংশ কেটে ফেলে দেওয়া হলো, যার ভূমি হচ্ছে মনে করো মোটামুটি 3 মিটার, উচ্চতা 2 মিটার। আচ্ছা, অর্থাৎ এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকো তোমরা। এ দেখো, এই অংশটুকু কেটে ফেলা হয়েছে ভাইজানে, এই অংশটুকু কাটা হয়েছে। ভালো কথা, আর একটু কাজ করি এটাকে। এবার দেখো, এখান থেকে সমকোণী ত্রিভুজ আকৃতির এই অংশটুকু কাটা হয়েছে। আসলে এই অংশটুকু কেটে ফেলা হয়েছে। এবার ভারকেন্দ্রের সরণ কি হবে? ঠিক আছে, তাহলে যেখান থেকে কাটলা তার ভারকেন্দ্র জি, তাই কিনা? তার ভারকেন্দ্র হচ্ছে জি। যে অংশটা কাটলা তার ভারকেন্দ্র G1। আমি আগেই বলছি, যেখান থেকে কেটে নেব সেটা জি, আর যেটা কাটবো তার ভারকেন্দ্র। তাহলে এখানে আছে মনে করো G1, ঠিক আছে? এবার কেটে ফেলার পরে GG1 যোগ করলে মানে এইটুকু, আর ভারকেন্দ্র পিছন দিকে উঠবে, দ্যাট ইজ এখানে আসবে G2। আমার G2 এর মান বের করতে হবে, রাইট? এবার আসো, সর্বপ্রথম কথা হচ্ছে এগুলো থেকে এদের ওজনগুলো ঝোলাও আগে। জি থেকে ঝুলবে পুরা আয়তাকার পাতের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে তো ওজন বুঝাইছি আমি। বলো, পুরা আয়তাকার পাতের ক্ষেত্রফল কত? 60 একক। তাহলে এদিকে ঝুলবে 60 একক ওজন, ঠিক কিনা? আর ত্রিভুজ থেকে কত ঝুলবে রে বাবা? ত্রিভুজের কিন্তু ভূমি আর উচ্চতা দিয়ে দিয়েছি। ভূমি দিয়েছিলাম 3, মনে আছে? তাহলে এইটুকু দিয়েছিলাম 3, আর এটুকু দিয়েছিলাম 2। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ভারকেন্দ্র থেকে ত্রিভুজের ক্ষেত্রফলের সমানুপাতিক ওজন ঝুলবে, রাইট? তাহলে বলো হাফ ইন্টু ভূমি ইন্টু, তার মানে এখানে কত একক? 3 একক। তাহলে G2 দিয়ে ঝুলবে কত? 57 একক। আমার দরকার GG2। দেখো, কিচ্ছু করিনি কিন্তু, খুবই সুন্দর অঙ্ক কিন্তু। এখন বলো, GG2 বের করতে গেলে GG1 জানা হচ্ছে ফরজ।
ঠিক আছে? তাহলে GG1টা বের করবে কি করে দেখো। GG1 মানে হচ্ছে এইটুকু, এই যে লাল এই কালার দেখতে পাচ্ছে ওরা, না কালার চেঞ্জ করে দিই। তাহলে এই যে এই অংশটুকু, এবার বলে এখান থেকে এর উপর লম্ব টানলাম রে বাবা, এখান থেকে এর উপর লম্ব টানলাম। এবার আসো, মনে করো এটা হচ্ছে ডি। চিত্র থেকেই তোমাকে বলতে হবে DG1, DG1, DG1 মানে এইটুকু, এইটুকু মানে এই দৈর্ঘ্যের অর্ধেক থেকে 1/3 of 3 বাদ। কারণ আমরা জানি ভরকেন্দ্র ভূমি থেকে 1/3 উপরে থাকে। তাহলে সমকোণী ত্রিভুজের এটাকেও ভূমি বিবেচনা করা যায়, এটাকেও ভূমি বিবেচনা করা যায়, রাইট? এই যে মনে করো সমকোণী ত্রিভুজ, আমি যদি বলি এইটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, ভরকেন্দ্র আছে এখানে জি, তাহলে এই উচ্চতারা হবে এই উচ্চতার 1/3, আর এই উচ্চতারা হবে এই উচ্চতার 1/3। এটাও তো উচ্চতা এই দিক থেকে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো বাবা? যে ত্রিভুজের যে কোনো ভূমি থেকে ভরকেন্দ্র 1/3 উপরে থাকবে, ওকে, 1/3 দূরে থাকবে টোটাল উচ্চতার, ওকে। তাহলে এখন দেখো, তাহলে DG1 এইটুকু মানে এইটুকু তো 5, অর্ধেক কত রে বাবা? এখান থেকে এইটুকু 5 কিনা বলো? তাহলে 5 মাইনাস 5 মাইনাস এই উচ্চতার 1/3, আমার তো দরকার এইটুকু। তাহলে এই উচ্চতা কত? 3 1/3, দ্যাট ইজ এটা ইকুয়াল টু 4। তাহলে DG1 এর মান জানা কি? ক্লিয়ার? এবার আসো বাবা, এই যে এবার DG ডাইরেক্টর জেনারেল, DG লিখলাম, GD হয়ে গেল, যে জেনারেল ডায়েরি। দিস ইকুয়াল টু GD ইকুয়াল টু GD মানে এইটুকু, এইটুকু মানে বলো এইটুকু মাইনাস এইটুকু, ঠিক না বলো? এইটুকু থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে তো এইটুকু পাবো। এইটুকু আবার কি বলতো? এইটুকু হচ্ছে এই উচ্চতার 1/3, তাহলে এইটুকু আবার কত বলতো? এইটুকু হচ্ছে 6 এর অর্ধেক, মানে 3 মাইনাস 1/3 of 2, তার মানে 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে এবার ক্লিয়ার কি? দেখো এই জিনিসটুকু এখানকার মূল বিষয়, এইটুকু বের করতে পারে না, GG1 বের করতে পারে না অনেক সময়, এই জন্য এই অঙ্কগুলো মানে কমপ্লিট করতে পারে না। ওই যে 5 10 এর অর্ধেক করলে 5.5 হয়, ঠিক আছে? 10 এর অর্ধেক 5.5 না 5, ওটাই লিখেছি আমি। তো যাই হোক, তাহলে আমরা এবার GG1 জানা আসলে, অতএব GG1 এটা ইকুয়াল টু, ঠিক না? এটা ইকুয়াল টু √4 স্কয়ার প্লাস 7/3 হোল স্কয়ার। এই যে এটুকু পাইছি, এটুকু পাইছি, তাহলে GG1 পিথাগোরাসের সাথে কথা বলতে পারবো না, না রোদা লাগে গেছে আর বলো? তাহলে GG1 বেড়ে গেছে, আর কিছু দরকার আছে অঙ্ক হবে কিনা? GG1 বের করাটাই এখানে মূল ফ্যাক্টর, ঠিক আছে? অতএব 57/GG1 ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই GG2। GG1 এর মান তুমি জেনে গেছো, অতএব GG2 ইকুয়াল টু একটা কিছু আসবে। কি ক্লিয়ার রে বাবা? বলো, কোনো আপত্তি আছে? খুব সুন্দর প্রশ্ন এটা। হ্যাঁ, এটা প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়াই থাকবে এক কোণা হতে, মানে 3 ভূমি এবং 2 উচ্চতা বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ আকৃতির অংশ কেটে ফেলা হলো। এটা তো আমি প্রথমেই বলেছি প্রশ্নে, ঠিক আছে? তুমি যেদিকেই দাও না কেন, তোমার ভারকেন্দ্রের সরণ এটুকুই ঘটবে, যে কোণা থেকেই কাটো না কেন, ভারকেন্দ্রের সরণ এটুকুই ঘটবে, ঠিক আছে? তাহলে কি কোনো আপত্তি আছে রে বাবা?
হতে পারে তুমি না না তোমার স্মরণ অন্য দিকে ঘটবে, কিন্তু একই পরিমাণ ঘটবে। একই পরিমাণ ঘটবে কিনা? মনে করো এখান থেকে যদি 3 কাটো, এখান থেকে যদি 2 কাটো, এখানে যে স্মরণটা ঘটেছে এখান থেকে 2 কাটবা আর এখান থেকে 3 কাটবা, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার এই মানগুলো চেঞ্জ হবে, এই যে DG1 আর DG মান চেঞ্জ হবে, ঠিক আছে? কারণ আমার তো আর 10 আর 6 তো সুষম না, মানে আয়তক্ষেত্র তো, ঠিক আছে না? তো যাই হোক, যেভাবে হোক তোমাকে ডিফাইন করা থাকবে। আমি বলেছি 10 একক দৈর্ঘ্য থেকে 3 একক কাটলাম, এখান থেকে 2 একক কাটলাম, এভাবে ডিফাইন করে দিলাম, তাদের সমস্যা নাই। ওকে, মূল এই মেয়া গরম লাগছে আর ওদেরকে বলে ঠান্ডা লাগছে। কার কার সমস্যা কার? তার দুইজনেই হটো, এখানে আসো, এই কোনাতে আসো, আসো, গরম লাগছে এমনিতেই। হয়েছে ক্লিয়ার? এবার লেখো একটা চকাম অঙ্ক যেটা আবার পরীক্ষায় আসবে। বুয়েট গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 21। বলছে 10 ফিট প্রশস্ত এবং 6 ফিট উঁচু একটি 10 ফিট প্রশস্ত এবং 6 ফিট উঁচু একটি ফলক, ফলক মানে গেট, গেট আর কি, ঠিক আছে? একটি ফলক 4 ফিট দূরত্বে অবস্থিত দুটি খুঁটির উপর অবস্থান করছে। হ্যাঁ, দুটি কবজা 4 ফিট দূরত্বে অবস্থিত দুটি কবজার মাধ্যমে ঝুলানো আছে, দুটি কবজার মাধ্যমে ঝুলানো আছে। হ্যাঁ হ্যাঁ, ফটক ফলক দিয়েছে কেন? ফটক বলেছি তো, গেট এখানে আছে, ওইটা কাটে দেবো দাঁড়াও। তাহলে ফটক দুটা কবজা, মানে আমাদের যে রুমে যে গেটটা সুইং ডোর যেটা, ওখানে যে কবজার মাধ্যমে ঝোলানো থাকে, এটা থাকে দেখেছ। ওকে, ফটকটির ওজন 100 পাউন্ড, ফটকটির ওজন 100 পাউন্ড, ঠিক আছে? 100 পাউন্ড। তারপরে হচ্ছে 50 পাউন্ড ওজনের একজন বালক, 50 পাউন্ড ওজনের একজন বালক ফটকটির উপরে, কি রে, ফটকটির উপরে কবজা হতে 8 ফিট দূরে বসে আছে, 8 ফিট দূরে বসে আছে। মানে করেছে কি জানো, ওই বান্দর একটা মনে করো, ঠিক আছে? মানে একটা গেট, গেটের উপরে ওই 8 ফিট দূরে কবজা থেকে, হ্যাঁ 8 ফিট দূরে ওখানে বসে আছে, রাইট? এবার আসো, নিচের কবজার প্রতিক্রিয়া অনুভূমিক, নিচের কবজার প্রতিক্রিয়া অনুভূমিক, প্রতিক্রিয়া অনুভূমিক হলে কবজা দুটির প্রতিক্রিয়া নির্ণয় করো, কবজা দুটির প্রতিক্রিয়া নির্ণয় করো। এটা এবছরের টার্গেট প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, অঙ্কটা খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর, ঠিক আছে? তাহলে আমি একটা গেট নিচ্ছি, গেটের কালার কি নেব? সাদা নেব? এই টাইপেরই নি, এটা নি। এই হচ্ছে গেট। হ্যাঁ আমার 10 ফিট মানে কি 10 ফিট কম।
6 ফিট উঁচা আবার, ঠিক আছে। তো আসো এবার এখানে মনে করো এখানে তক্তা আছে, বুঝলা, তক্তা বলছে চৌকাঠ। এই চৌকাঠে দুইটা কবজার মাধ্যমে আটকানো আছে, এখানে একটা কবজা দেওয়া আছে, এখানে একটা কবজা দেওয়া আছে, এই কবজার মাধ্যমে ঝুলছে, এটা হতে পারে না? এখন বলো এই কবজা দুটার মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? 4 ফিট। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব দেওয়া আছে 4 ফিট। 4 ফিট ব্যবধানে দুটা কবজা রাখা আছে। ওকে, আচ্ছা, ক্লিয়ার। এবারে এই যে গেট, এই গেটের একটা ওজন আছে, সেই ওজনটা খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল, তার ভার কেন্দ্র থেকে তার ওজন ক্রিয়া করবে 100 পাউন্ড ওয়েট। 100 পাউন্ড ওয়েট এইভাবেই রাখবো আমি, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে এর পুরা প্রস্থ কত ছিল ফটকটার? তাহলে নিশ্চয়ই এখান থেকে এটুকু 8 ফিট দূরে, এই কবজা থেকে 8 ফিট দূরে একটা বালক ওর উপরে বসে আছে, ঠিক আছে। তাহলে এর উপরে যায় একটা বালক, এখানে 8 ফিট দূরে একটা বালক যার ওজন কত আছে? 50 পাউন্ড ওয়েট। এবং এখান থেকে ডিস্টেন্স কত রে বাবা? 8 ফিট। এখান থেকে ডিস্টেন্স কত রে বাবা? এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 5 ফিট, ঠিক কিনা বলো? পুরোটা 10 ফিট ছিল। এই অবস্থায় প্রশ্নে বলা আছে নিচের কবজাতে প্রতিক্রিয়া অনুভূমিক। হোয়াট ইজ প্রতিক্রিয়া? চিন্তা করো, এ লোড দিচ্ছে এইদিকে, এ লোড দিচ্ছে এইদিকে, এই কবজাকে বলছে তো ভিতরে ঢোক, মানে এখানে একটা ঘূর্ণন তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, রাইট? তাহলে এই কবজার উপরে লোড মনে করবে আমাকে কে যেন বাইরে থেকে ধাক্কা দিচ্ছে, তাহলে ও কি করবে? একটা প্রতিক্রিয়া দিবে। তাহলে এর প্রতিক্রিয়া হচ্ছে এই বরাবর, এই নিচের কবজার প্রতিক্রিয়া এই বরাবর। ওকে যেদিকে ধাক্কা দেবে তার বিপরীত দিকে প্রতিক্রিয়া দিবে, রাইট? তাহলে এই কবজা মনে করতেছে, এবং প্রশ্নে বলে দেওয়া আছে যে নিচের কবজার উপর প্রতিক্রিয়া অনুভূমিক। ওকে, তাহলে অনুভূমিক কেন? তাহলে এর উপর একটা লোড আছে এই বরাবর, নইলে তো এদিকে ধাক্কা দিত না আসে। তাহলে আমি ধরে নিলাম এটার নাম হচ্ছে এক্স পরিমাণ প্রতিক্রিয়া তৈরি হয়, রাইট? উপরের কবজার উপরে যে পরিমাণ লোড পড়ে, সেই লোডগুলো বলা নাই যে অনুভূমিক হবে নাকি উলম্ব হবে, এটা কি বলা আছে? ওখানে 2 প্রকারেরই হতে পারে। এখন আসো, এই উপরের এই কবজাতে অনুভূমিক প্রতিক্রিয়া কেমন হবে? যখন এটা এদিকে ঝুলবে তখন মনে হবে কবজাটা বের হয়ে আসতে চায়, রাইট? তাহলে ওকে টানে ধরে রাখবে কে? কবজা। তাহলে এর অনুভূমিক প্রতিক্রিয়া হবে এই বরাবর, ওকে। এবং এর উলম্ব কবজার উলম্ব বরাবর যে লোড হবে সেটা এই বরাবর, এটা দাও ওয়াই, এটাও হবে এক্স। কারণ এই সব কিছুর সমন্বয়ে পুরা সিস্টেমটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, অর্থাৎ সাম্যাবস্থায় আছে, মানে ঝুলে পড়ে নাই, মানে এটা ভাঙে পড়ে নাই, ওকে, মানে স্থির অবস্থায় আছে গোটা সিস্টেমটা, ওকে। এখন বলবা যে ওয়াই এদিকে কেন? কারণ এটা যদি নিচের দিকে স্লাইড করার চেষ্টা করে তাহলে ওকে ধরে রাখবে উপরের দিকে কে, ঠিক কিনা বলো? নিচের দিকে ভাঙে না, এদিকে বের হয়ে যায় না, ওকে। আবার এটা ঘূর্ণন হয় না, ঘূর্ণন হয় না মানে কি? স্থির থাকার জন্য টোটাল 3টা জিনিস দরকার। মনে রাখবা, একটা স্ট্রাকচার স্থির থাকতে গেলে, সাম্যাবস্থায় থাকতে গেলে, মানে তোমার হরিজন্টাল ফোর্সের সমষ্টি হতে হবে 0, ভার্টিক্যাল ফোর্সের সামেশন হতে হবে 0, এবং যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্ট হতে হবে 0। এই 3টা জিনিস, রাইট? তাহলে বলো বাবা, নিচের কবজার অনুভূমিক প্রতিক্রিয়া আর উপরের কবজার অনুভূমিক প্রতিক্রিয়া সেম হতে হবে, কারণ এই দুটো যদি সমান না হতো তাহলে কিন্তু সমস্যা হতো। এটা যেহেতু ইকুইলিব্রিয়াম আছে, তাহলে লিখো, ধরি উপরের কবজার প্রতিক্রিয়া অনুভূমিক প্রতিক্রিয়া, উপরের কবজার সংক্ষেপে লিখবা, বেশি খেপার দরকার নেই। উপরের কবজার অনুভূমিক প্রতিক্রিয়া এক্স এবং উলম্ব প্রতিক্রিয়া ওয়াই, উলম্ব প্রতিক্রিয়া ওয়াই, ওকে।
এখন আসো, যেহেতু ফটকটি স্থির অবস্থায় আছে, তাহলে গোটা ফটকের উপরে আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু কি হবে? তাহলে লেখো y ইকুয়াল টু 100 প্লাস 50 ইকুয়াল টু 150। y এর মান পেয়ে গেছি। এখন x দরকার আমার, রাইট? এখন x বের করতে গেলে কি করতে হবে? x বের করতে গেলে এগুলো তো সব আননোন প্যারামিটার। এখানে একটা x আছে না বলো তো? তাহলে এই x বের হোক আর এই x বের হোক, মান তো একই। আমি এই বিন্দুতে, এটা মনে করো a বিন্দু, এটা মনে করো b বিন্দু। b বিন্দুতে মোমেন্টটা, b বিন্দুতে মোমেন্ট নিলে b বিন্দুতে যে বলগুলো ক্রিয়া করে তাদের মোমেন্ট শূন্য কিনা বলো। আমি বলেছি কোন একটা বিন্দুতে যদি মোমেন্ট না হয়, ওই বিন্দুতে যত বল প্রয়োগ করা হোক না কেন সেই বলগুলোর মোমেন্ট হবে। তাহলে এই বিন্দুতে মোমেন্ট নিলে x এর মোমেন্ট থাকবে, এই বলের মোমেন্ট থাকবে, এই বলের মোমেন্ট থাকবে, কিন্তু সবকটা মোমেন্টের সমষ্টি কি? তাহলে এই b বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে লিখো সামেশন mb ইকুয়াল টু 0, এটা লিখবা, কারণ স্থির অবস্থায় আছে। তাহলে ওই বিন্দুতে যতগুলো বল আছে প্রত্যেকটা বলের মোমেন্টের সমষ্টি কি? পৃথক পৃথকভাবে মোমেন্ট নিয়ে তাদের সমষ্টি হতে হবে। যেমন এই বিল্ডিংটা কি এদিকে ঘুরতেছে, উপরের দিকে উঠে গেছে, নিচের দিকে কি নামতেছে, কারণ কি আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স হয়ে আছে। তারপরে হরিজন্টাল ফোর্সের সমষ্টি শূন্য আছে বলেই ওই দিকেও হচ্ছে না, এদিকেও হচ্ছে না। এটা কি কোনো বিন্দুর সাপেক্ষে ঘুরতেছে, মোচড় খাচ্ছে, কারণ ওই মোমেন্টগুলো তৈরি করা আছে। এই বিল্ডিংয়ের উপরে অনেক লোড আছে, দেখো তোমরা যেখানে বসে আছো ওখানে লোড আছে, তোমরাও তো কিন্তু একটা মোমেন্ট তৈরি করতেছ, কিন্তু এই অ্যান্টি মোমেন্ট তৈরি করা আছে ওই কলামগুলোতে, ওই জন্য এটা ভাঙে পড়তেছে না আসলে, ঠিক আছে? নইলে তো ভাঙে পড়ে যেত, অ্যান্টি মোমেন্ট যদি ওখানে তৈরি করা না থাকতো, ঠিক আছে? তো যাই হোক, এই মুহূর্তে আমার এটা স্থির অবস্থায় আছে কিনা, তার মানে কি যে কোনো বিন্দুর সাপেক্ষে যতগুলো লোড এই স্ট্রাকচারের উপর আছে তাদের মোমেন্টের সমষ্টি কি হবে? তাহলে মোমেন্টের সমষ্টি। এবার তুমি যে কোনো একটা দিককে পজিটিভ বলবা, স্যার এই দিককে যদি ঘূর্ণন হয় তাহলে পজিটিভ, আর অন্যান্যগুলো নেগেটিভ নেওয়া আছে আমার। এই নোটেশন দেওয়ার অর্থই হচ্ছে বি বিন্দুর সাপেক্ষে একাধিক বলের মোমেন্ট নেব স্যার, আর চিহ্ন নেব যদি ঘড়ির কাঁটার বিপরীতে বস্তুটা ঘোরার সম্ভাবিলিটি থাকে তাহলে পজিটিভ, আর যদি দিকে ঘোরে নেগেটিভ। তাহলে একটা করে নেই। তাহলে এই বিন্দুতে বাদে যতগুলো বল দেখতে পাবা প্রত্যেকটা বলের মোমেন্ট নেবা। তাহলে বলো কি কি দেখতে পাচ্ছ? x। তাহলে x ইনটু যে বিন্দুর সাপেক্ষে তুমি মোমেন্ট নিবা সেই বিন্দুটাকে আমরা বলি কাজল বিন্দু। এই হলুদ, কালো দিলে তো হবে না। তাহলে এই হলুদ বিন্দুর সাপেক্ষে যে বলের মোমেন্ট নিবা তুমি, সেই হলুদ বিন্দু থেকে সেই বলের লম্ব দূরত্ব লাগবে। আমরা মোমেন্টের সংজ্ঞায় তো জানি। তাহলে বলো x ইনটু ঘূর্ণন বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কত? লম্ব দূরত্ব 4। তাহলে x ইনটু, এবার চিহ্ন নির্ধারণ করব, প্লাস না মাইনাস। মনে করবা তোমার এখানে একটা রড ফেলা আছে, এবার আবার বল প্রয়োগ করেছো, ঘুরবে কোন দিকে? ঘড়ি কাঁটার বিপরীতে কি দেওয়া আছে, সুতরাং এই মোমেন্ট পজিটিভ। এবার আসো 100 ইনটু এবারে ঘূর্ণন বিন্দু থেকে আর ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। তাহলে বলে ঘূর্ণন বিন্দু থেকে ক্রিয়া রেখার লম্ব দূরত্ব কত রে পাগলারা? 5। তারপরে 50 ইনটু, বলো ঘূর্ণন বিন্দু থেকে ক্রিয়া রেখার লম্ব দূরত্ব কত? 8। দিস উইল বি ইকুয়াল টু, এর চিহ্ন দেওয়া হয়নি, রাইট? তোমাকে মাথায় রাখতে হবে। এবার রড ফেলেছো তুমি এইভাবে, বল প্রয়োগ করেছে এইভাবে, তাহলে ঘুরবে এই দিকে, এভাবে ঘুরবে কিনা? ঘড়ি কাঁটার দিকে, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। অতএব x ইকুয়াল টু কত? 500, 400, 900/4, 225। অতএব আমরা বলতে পারবো নিচের কবজার প্রতিক্রিয়া 225। নিচের কবজাতে একটাই প্রতিক্রিয়া, সেটা কোন বরাবর? অনুভূমিক বরাবর, রাইট? তাহলে অতএব নিচের কবজার প্রতিক্রিয়া 225 পাউন্ড, ঠিক আছে? আর উপরের কবজার প্রতিক্রিয়া √x² + y² পাগলা। আমরা তো অনুভূমিক প্রতিক্রিয়া পাইছি, উলম্ব প্রতিক্রিয়া পাইছি, তাহলে ওই কবজার উপর টোটাল প্রতিক্রিয়া কত, রাইট? তাহলে লেখো উপরের কবজার প্রতিক্রিয়া
উপরের কবজার প্রতিক্রিয়া ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর মান পাইছো 225, ওয়াই এর মান পাইছো কত 150 পাইছো না? তাহলে কি ওই প্রতিক্রিয়াটা বের করা যাবে কি না? ক্লিয়ার? এই ছিল অঙ্কটা। অঙ্কটা কিন্তু খুব সুন্দর, না বোঝার কিছু নাই এখানে, শুধু অঙ্কের ভাষাটা বুঝতেই সময় লাগবে এই আর কি। কবজার প্রতিক্রিয়া মানে তোমাকে যদি আমি ঘুষি মারি, আগে আমি বলছি আমি তোমার নাকে ঘুষি মারলাম, তোমার নাক ফাটে আমার হাত ফাটে না, তাহলে নিউটন সত্য কথা বলেছিল? প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়ায় যদি থাকে তাহলে ঠিক আছে, তুমি রাস্তার মিডিলে যা দাঁড়িয়ে থাকো, একটা ট্রাক এসে তোমাকে ধাক্কা দিক, তাহলে ওই ট্রাক যে বলে তোমাকে ধাক্কা দেবে, সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বলে তুমি দিতে পারো, তাহলে ট্রাকই তো ভাঙে দেওয়া উচিত ছিল। বলছে এই হচ্ছে কাহিনী, এটা হচ্ছে তোমার কবজা, মানে এটা হচ্ছে সরি চৌকাঠ, ঠিক আছে? এখানে একটা এইভাবে হাত বাঁধা আছে আমার, মনে করো, ঠিক আছে? এখানে বাঁধা আছে আমার। এখন এখানে আমার এটা তো হচ্ছে তোমার গেট, এই গেটের উপর এখানে লোড দেওয়া আছে, তাহলে এই কবজাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না? তাহলে ওকে ধরে রাখতে গেলে তাহলে এই কবজা কোন দিকে টানবে ওকে, তো ওটাই হচ্ছে কবজার প্রতিক্রিয়া, নিচেরটা। এবার আসো, এখানে যখন দাঁড়াবা তখন ওই কবজা ভিতরে যাওয়ার চেষ্টা করবে, নিচের কবজাটা, নিচে যে স্ক্রুটা আছে ওই স্ক্রুটা ভিতরের দিকে যাবে, তাহলে ভিতরের দিকে যাবে মানে কি, এটার উপরে তুমি এইভাবে বল প্রয়োগ করতেছো, রাইট? এইভাবে বল প্রয়োগ করতেছো, তাহলে ও কি করবে, কোন দিকে বল প্রয়োগ করবে? তো সেটাই তো দিয়েছি, ঠিক আছে? হতাশ, ক্লিয়ার? এটা আসবে কিন্তু এবার বলে রাখলাম। তাহলে অঙ্ক জীবন থেকে মানে বুঝতে অনেক সময় লেগেছে, বাট অঙ্কটা সুন্দর 3 মিনিটের বেশি সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এই কথা বলে না, হলো এটা? এবার লেখা অঙ্ক পারে না। আর কোন স্ট্রাকচারে যখন, এই কথা বলো না, কোন একটা স্ট্রাকচার যখন স্থির অবস্থায় থাকে তখন তার আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স হবেই, তারপরে হরিজন্টাল ফোর্সের সমষ্টি শূন্য হবেই, ঠিক আছে? আবার তোমার মোমেন্ট, যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সমষ্টি শূন্য হবেই, রাইট? এবার আসো, একটা মোটামুটি হালকা একটা, এই কথা বলো না, হালকা একটা মনে করো বৃত্তাকার মানে বৃত্তচাপ আকৃতির একটা তার, খুবই হালকা, ঠিক আছে? মনে করো এই যে এই তারটা এ এবং বি বিন্দুতে আছে, এটা বৃত্তাকার কিন্তু আগেই বলে রাখছি। এর এক পাশে পি ওজন কাজ করতেছে, এখানে কিউ ওজন কাজ করতেছে, রাইট? এবং এই বৃত্তটা তো একটা কেন্দ্র আছে নাকি, তাহলে এখানে একটা ব্যাসার্ধ আছে, এখানে একটা ব্যাসার্ধ আছে, রাইট? তাহলে এই দুটা বলকে যদি ধরে রাখতে হয় তাহলে নিশ্চয়ই এদিকে একটা বল প্রয়োগ করতে হবে, তাহলে সেই বলটা আমি ধরে নিলাম হচ্ছে এফ পরিমাণ বল, যেটা কিনা কেন্দ্র দিয়ে যায় এই উপরের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে এফ। তাহলে এটাকে ধরে রাখা সম্ভব কিনা? একবার সম্ভব। পি আর কিউ সমান বলেছি আমি, তা কিন্তু বলি নাই, সমান না, রাইট? এবার আসো, এই যে কেন্দ্রে এই বৃত্তচাপটা কেন্দ্রে আলফা কোণ উৎপন্ন করে, এটা ডিফাইন করা আছে। কি কোণ তৈরি করে? আলফা কোণ তৈরি করে, এটা প্রশ্নে বলা আছে। এবং
খাড়া রেখার সাথে যে পাশে পি বল আছে সেই পাশের ব্যাসার্ধ থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এই থিটার মানটা বের করতে হবে, থিটার মান বের করতে হবে। মনে করো না যে তোমরা এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধ সমান, তাহলে এটার সমান, এটা না, কিন্তু আমার এখানে বল দুটা আলাদা আছে, বল দুটা আলাদা আছে। তাহলে এই কোণটা কত রে বাবা? আলফা মাইনাস থিটা। এই প্রশ্নটা কোন একটা জায়গায় আসা প্রশ্ন, কোথায় এসছে? কুয়েট। দেখি বউটা, মেডিকেলে দিয়েছিল, ইয়ার কি করো না, কয়েকদিন পর ওই পরীক্ষা তো আমাদের। এটা বুয়েটে এসেছিল 4-5-এ, তখন তোমরা অনেক ছোট। বুয়েট, হ্যাঁ দেখো বুয়েট 4-5, তাহলে অঙ্কটা পড়তে হলো না আমাকে, দেখে লিও, প্রশ্ন ব্যাংকে আছে। বৃত্তচাপ আকারের একটি হালকা তারের দুই প্রান্ত এর কেন্দ্রের সাথে আলফা কোণ উৎপন্ন করে। প্রশ্নটা হচ্ছে এরকম, তারটির দুই প্রান্তে পি এবং কিউ ওজনের দুটি বস্তু ঝুলছে। তারটির উত্তল দিক নিচের দিক থেকে স্থিত অবস্থায় আছে। এই যে উত্তল দিক নিচের দিক থেকে স্থিত অবস্থায় রাখা হয়েছে। কেন্দ্র দিয়ে অতিক্রান্ত উল্লম্ব রেখা পি ওজনের দিকের ব্যাসার্ধের সাথে, পি ওজনের দিকের ব্যাসার্ধের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। ওই যে থিটা কোণ নির্ণয় করতে বলছে, রাইট? তাহলে এখন আসো বাবা, কিছুই নাই, তো খুবই পানির চাইতে, তরল কাদের চাইতে, নরম তুলার চাইতেও। এখান থেকে এইটুকু আমরা যোগ করে দিলাম, দে এই বিন্দুটা মনে করো ডি বিন্দু, কিছু মনে করলা? আমার এফ বল অজানা রাশি, এদেরকে যেটা ধরে রাখি এফ বল, সেটা তো অজানা রাশি। ডি বিন্দুর সাপেক্ষে আমি মোমেন্ট নিলে তো অঙ্ক হয়ে যায়, কারণ ডি বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্ট নিই তাহলে এই বাহুর দৈর্ঘ্য দরকার আমার, তাহলে পি ইন্টু এই বাহুর দৈর্ঘ্য দরকার। এর দৈর্ঘ্য কি হবে? এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এইটুকু হবে আর সাইন থিটা, আর এইটুকুর দৈর্ঘ্য হবে আর সাইন অফ আলফা মাইনাস থিটা। এ বোঝা গেল? এই যে এটা থিটা, থিটার অপোজিট বাহু সাইন দিয়ে প্রকাশ করতে, এটার কোন এই কোণের অপোজিট বাহু সাইন আসবে, রাইট? তো অঙ্ক শেষ, ঠিক আছে? তাহলে এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট এ যদি পজিটিভ দেয়, এ দিবে কি নেগেটিভ, তাহলে সামেশন এমডি এটা ইকুয়াল টু 0। এইদিকে চিহ্ন দেখিয়ে বলবো, এইদিকে স্যার পজিটিভ গণনা করা আছে আমার, ওকে? তাহলে বলো পি ইন্টু আর সাইন থিটা মাইনাস কিউ ইন্টু আর সাইন অফ আলফা মাইনাস থিটা, এটা ইকুয়াল টু 0, ঠিক না? কারণ মোমেন্ট তো শূন্য, স্থির অবস্থায় আছে, বলাই আছে। আর আর কাটে, কি থাকে মাঠে? পি সাইন থিটা মাইনাস সাইন আলফা কস থিটা প্লাস কস আলফা সাইন থিটা, দিস ইকুয়াল টু 0। কিউ কই? আছে আছে, মনে করো আছে, এর সাথে একটা কিউ আছে, এর সাথে একটা কিউ আছে, ঠিক আছে? কিউ আছে কিন্তু এখানে গুণ করে। এবার আসো, এই দুটা মিলিয়ে কি কমন নেওয়া যায়? এই যে এখান থেকে এটা সাইন থিটা কমন নেওয়া যায় কিনা? সাইন থিটা যদি কমন নিলে পাগলারা কি হবে? পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু কিউ সাইন আলফা ইন্টু কস থিটা। কিরকম একটা যেন পরিচিত জিনিস আসতেছে, ঠিক আছে? বলো এবার কি করলাম ওখানে? সাইন আলফা, তাই না? এখানে সাইন আলফা কিউ ইন্টু সাইন আলফা কস থিটা। ওয়াও, অতএব tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। ঠিক আছে?
অতএব থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ। এটাই অ্যান্সার। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রশ্ন। আরেকটা অঙ্ক ছিল কুয়েটে, মোটামুটি তখন তোমরা ছোট, 2003-04-এ। হয়েছিল হয়েছিল প্রশ্নটা খুব সুন্দর ছিল। মানে 3টা নির্দিষ্ট দৈর্ঘ্যের মানে রডের বার দিয়ে, এই যে রড দিয়ে আর কি, এটা ত্রিভুজ আঁকানো, মানে ত্রিভুজ বানানো হয়েছে ওয়েল্ডিং করে। তার মধ্যে একটা বাহু খুলে ফেলা হয়েছে, তারপরে একটা শীর্ষবিন্দু থেকে ঝুলিয়ে ওটাকে ভূমিটাকে অনুভূমিক রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখাতে হবে যে সামথিং সামথিং লাইক দ্যাট, এরকম একটা প্রশ্ন ছিল। মানে ব্যাপারটা ছিল এরকম, এই কই ব্যাপারটা এরকম, এটা একটা লোহার দ্বন্দ্ব, এটা হচ্ছে বি সি, এটা এ, এটা বি, এটা সি। এটা মনে করে এখানে ওয়েল্ডিং করা আছে, ওই এসি দ্বন্দ্বটা নাই, ওই বাহুটা আসলে নাই। ঠিক আছে, এবারে একে এখানে আটকানো আছে, এভাবে ঝুলে রাখা আছে, এই সিস্টেমটাকে এভাবে ঝুলে রাখা আছে এবং বেসে সমান্তরালে আছে। এটা থাকতে পারে না, এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ওখানে। এটা হতে পারে, কিন্তু রড থাকলে জোড়া দিয়ে নিয়ে এসে দেখানো যেত। যাই হোক, দেখো বাবা, বলো সি কোণের বিপরীত বাহু স্মল সি হয়, আর এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল এ হয়, রাইট? এখন দেখো কাহিনী, ওই জায়গাতে স্থির অবস্থায় আছে, তাই কি না? ওই জায়গাতে এইভাবে ঝুলে রাখা হয়েছে, দিয়ে দ্বন্দ্বটা এই অবস্থায় আছে। মানে দ্বন্দ্বটা আসলে এরকম, এখানে আটকে রাখা আছে। ঠিক আছে, এই অবস্থায়। এখন আসো, এত তো ওজন দেওয়া নাই, এটা সুষম দ্বন্দ্ব। তার মানে কি দৈর্ঘ্যের সমানুপাতিক, বাহুর দৈর্ঘ্য যত হবে ওজন হবে দৈর্ঘ্যের সমানুপাতিক। ওকে, আমি ধরে নিলাম এর ওজন এর বাহুর যেহেতু সমানুপাতিক, এর ওজন এর ভার কেন্দ্র থেকে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, দ্যাট ইজ এখানে সি ওজন ক্রিয়া করবে, রাইট? আর এর ওজন এর ভার কেন্দ্র থেকে ক্রিয়াশীল, তাহলে এর ভার কেন্দ্র মোটামুটি ধরে নাও এর মধ্যবিন্দুতে, এখানে এর ভার কেন্দ্র থেকে ক্রিয়াশীল, এই বাহুর দৈর্ঘ্য কত? এ, রাইট? এই দুইজনকে ধরে রাখে কে? ও, তার মানে এই দিক বরাবর একটা লব্ধি ক্রিয়া করবে রে, এইভাবে রে পাগলারা। নইলে এদেরকে ধরে রাখবে কে? বোঝো নাই? তাহলে এই লব্ধিটা কত হবে রে বাবা, বলো না প্লিজ? সি প্লাস এ। ঘটনা ছিল এইটা। ঠিক আছে, এবারে দেখাতে বলেছিল, যেন কি ভুলে গেছি, প্রশ্নটার সাহায্য নিচ্ছি। অঙ্কটা ভালো ছিল আর কি। এই যে দেখো, একই রকম দ্বন্দ্ব দ্বারা গঠিত, মানে একই রকম মানে একই ম্যাটেরিয়ালের আর কি, ওকে, একই সাইজের দ্বন্দ্ব হয়, সেটা 12 মিলি নইলে 10 মিলি অথবা 20 মিলি রড, এরকম। এবিসি ত্রিভুজের সি এ বাহু অপসারণ করা হলো, সি এ বাহু অপসারণ করে দিয়েছি, অবশিষ্টাংশ এ বিন্দুতে ঝুলানো হলো, এ বিন্দুতে ঝুলানো হলো। সাম্যাবস্থায় বিসি বাহু অনুমিক হলে দেখাও যে, দেখাতে বলছে সাইন সি ইকুয়াল টু √2 ইন্টু সাইন অফ b/2, এটা দেখাতে বলেছিল। হেভি একটা প্রশ্ন ছিল, মানে এক্সিলেন্ট, কয়সিলেন্ট। এখন আসো, তাহলে আমাকে নিশ্চয় স্মল এবিসি এর ভিতরে একটা সম্পর্ক তৈরি করতে হবে, ঘটনা তাই কিনা বলো?
এখন বলো বাবা এই কোণটা বি কোণ, আমি যদি এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিই তাহলে এটা যেহেতু স্থির অবস্থায় থাকতে হবে, যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সমষ্টি কি শূন্য। এই দুইজন ঘুরাবে এই দিকে, এ বলবে না ভাই ওদিকে ঘুরিস না, এদিকে ঘর দে। সমান মোমেন্ট যদি হয় দুইজনার তাহলে কি করবে, ওটা স্থির অবস্থায় থাকবে কিনা বলো। আর অপারেট ফোর্স ইকুয়াল টু কি হতে হবে, সেটাই তো আছে সি প্লাস এ ইকুয়াল টু সি প্লাস এ। ওকে, ওটা তো দিয়ে দিয়েছি। তাহলে বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেই, তাহলে আচ্ছা এর নামগুলো দিই না এগুলো প্লিজ, কি দেবো বলো, এ বি সি, এটা দিলাম ডি, এটা দিলাম ই, এটা দিলাম এফ। ওকে ভাইয়েরা আমার, তাহলে সামেশন এম বি, এদিকে পজিটিভ দেখলাম, রাইট, এটা উইল বি ইকুয়াল টু 0। তাহলে বলো বি বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সমষ্টি শূন্য। তাহলে বি বিন্দুর সাপেক্ষে কার কার মোমেন্ট নেব আমি, এটা একটা মোমেন্ট, এই বলের মোমেন্ট, এই বলের মোমেন্ট। তাহলে এই বল কোন দিকে ঘোরাই, তাহলে মাইনাস সি ইন্টু বিডি, এই বিডি এর মান আমাকে বের করতে হবে একটু পরে, আমি বের করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এবারে বলো সি প্লাস এ কোন দিকে মোমেন্ট দেবে রে বাবা, সি প্লাস এ, তারপরে বলি তো সি প্লাস এ এইদিকে ক্রিয়া করতেছে এই দ্বন্দ্বের উপরে এইভাবে প্লাস, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব বি এ, কোনো কথা আছে, মাইনাস এ ইন্টু বিএফ ইকুয়াল টু 0। কোন আপত্তি আছে, কিচ্ছু করেনি কিন্তু, বাহ। খুবই সাবধানে বিডি এর মানটা লিখতে হবে, বিডি মানে এইটুকু, আর এই গোটা বাহুটা কিন্তু সি, এটা কিন্তু এর ভর কেন্দ্র, ওজন ভর কেন্দ্র থেকে ক্রিয়া করে সব সময়, রাইট। তাহলে বলো বাবা এইটুকু যদি সি হয় এর অর্ধেক সি বাই 2, তাহলে এই বাহুটুকু হবে সি বাই 2 কস বি, এই বাহুটুকু হবে সি বাই 2 কস বি। তাহলে মাইনাস সি ইন্টু সি বাই 2 ইন্টু কস বি প্লাস সি প্লাস এ ইন্টু বি এ। এবার বলো বি মানে এই বাহু, এইটুকু মানে সি কস বি, তাহলে এখানে হবে সি কস বি। বলো কিছু করেছি, ওকে। এবার আসো, যদি তাই হয় এবার এটা মাইনাস এ ইন্টু এ বিএফ কত, বিএফ, বিএফ মানে হচ্ছে বিসি বাহুর অর্ধেক, কারণ এফ বিন্দু দিয়ে এর ওজন ক্রিয়া করেছিল, ওজন ভার কেন্দ্র থেকে ক্রিয়া করে সব সময়, ভার কেন্দ্র অর্ধেক জায়গায় থাকবে। তাহলে বলো এটুকু কত, এ বাই 2 দিস ইকুয়াল টু 0। কিছু করেছি বাবা, বুঝলাম না, বি এর মান, বি মানে এইটুকু না রে পাগলা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে এটা হচ্ছে অতিভুজ না, অতিভুজ হচ্ছে সি বাহু না, তাহলে এই উপাংশটা কি হবে, সি কস বি। এখন এগুলোকে ব্যবহার করে এখন অঙ্ক করতে হবে। আচ্ছা বাহ, মাইনাস সি স্কোয়ার বাই 2 কস বি প্লাস সি স্কোয়ার ইন্টু cos b plus ac cos b minus a square by 2 equal to 0। স্কোয়ার তো দিলাম রে, যাই হোক। এবার বলো 8 আনা সি স্কোয়ার বাই সি স্কোয়ার cos b, এখানে আছে সম্পূর্ণ সি স্কোয়ার cos b, তাহলে এখানে কি থাকবে, তাহলে সি স্কোয়ার বাই 2 cos b plus ac cos b equal to half a square। আমাকে কিন্তু সাইনের মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে, কিসের ভিতরে, এখন যে ত্রিকোণমিতি পারে সে পারবে, যে পারে না তার জন্য এই অঙ্ক না। এত তো পর্যন্ত কমপ্লিট, কোনো আপত্তি নাই এখানে। এবারে আমাকে বলো কিছু কমন নেব, কোথায়, cos b তো কমন যাবে সেটা বুঝলাম, সি কমন নিতে হচ্ছে না, আমার হচ্ছে
মানগুলো বসাও, সি এর মান বসাও। সি এর মান মানে a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইকুয়াল টু টুয়াইস r বাই একটা ধ্রুবক, এটা আমরা জানি, এটা ধ্রুবক সংখ্যা কে নিলাম ধরে নাও, এটা জানি না। তাহলে বলো c মানে আমরা কি বসাতে পারবো, হাফ এখানে থাক কে সাইন c, তাহলে কে স্কোয়ার সাইন স্কোয়ার c ইন্টু কস b প্লাস এ মানে কি কে সাইন এ, আর এখানকার আরেকটা কে আসবে, তাহলে কে স্কোয়ার সাইন এ সাইন c কস b এটা ইকুয়াল টু হাফ ইন্টু কে স্কোয়ার সাইন স্কোয়ার এ। কিছু করেছে বলো, কে স্কোয়ার চটকে যায়, তাহলে এইটা 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 কাটলো, ঠিক আছে না? ওকে, তাহলে দিস ইকুয়াল টু হাফ ইন্টু cos b ইন্টু সাইন স্কোয়ার c প্লাস সাইন a cos b সাইন c, তারপরে এটা ইকুয়াল টু হাফ ইন্টু সাইন স্কোয়ার এ। কি নিয়ে আসতে হবে আমাদেরকে প্রমাণ গো? তাহলে এখান থেকে কিছু একটা কমন টমনের ব্যবস্থা করতে হবে তো নাকি? cos b যদি কমন নেই আমাদের লাভ কি হবে, cos b sin c কমন যাবে, cos b এখান থেকে cos b sin c কমন যায় কিনা, কমন নাও দেখি, হাফ ইন্টু এই কথা বলো না, হাফ সহকারে কমন নিব, হ্যাঁ হ্যাঁ বলো, এখান থেকে একটা সুন্দর একটা কিছু কমন নিয়ে আসা দরকার। দাঁড়াও, এই যে এই লাইনটা ঠিক আছে কিনা একটু দেখে নেই, এই কথা বলো না, একটু দেখে নিই আমি। আমাদের এসছিল হচ্ছে, এই কথা বলো না প্লিজ, সব তো ঠিক আছে, টুয়াইস সি এ কস বি, ও তাই তো আছে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কস স্কোয়ার বি আসবে। আচ্ছা, এখানে 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 একটা কাহিনী ঘটেছে যে সি স্কোয়ার বাই টু কস বি, ঠিক আছে না, না ঠিক আছে, সি স্কোয়ার বাই টু কস বি প্লাস এ স্কোয়ার বাই টু, ও এখানে তো একটা ভুল হয়েছে রে, এই যে এখানে যে মাইনাস ছিল, ঠিক আছে এখানে ভুল হয়েছে, এই যে এখানে একটা মাইনাস ছিল না, সরি সরি, কোথায় হাফ এসছে, আমাদের কি আসলো তাহলে, ও 8 আনা 4 আনা যোগ করেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দাঁড়াও, এখানে আমাদের এসছে হচ্ছে সবই ঠিক আছে, টুয়াইস সি এ কস বি ইকুয়াল টু আসবে টুয়াইস সি এ কস বি, হ্যাঁ 2 দ্বারা গুণ করলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখান থেকে একটা নিয়ে আসি আমি, এই 2 দ্বারা গুণ করলে মাইনাস সি স্কোয়ার, আচ্ছা দাও সি স্কোয়ার কস বি প্লাস টুয়াইস এ সি কস বি ইকুয়াল টু এ স্কোয়ার, তাই তো? ও ঠিকই তো আছে, টুয়াইস এ সি কস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কস বি, এটা তো এসছিল, হ্যাঁ ঠিক আছে,
ওকে ওকে, আর এই জিনিসটা মানে তো আমরা জানি, এটা মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দিস ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কস বি। একটু ছোট করে নিলাম। কস বি এর সূত্র আছে না, কস বি এর সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি, সরি, এর সূত্র কত গো? কস বি এর সূত্র কত? এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার। এই তো এ স্কোয়ার কাটবে, এ স্কোয়ার কাটে, কি থাকে মাঠে? বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার কমন নিলে 1 প্লাস কস বি। এইবার লাইনে এসছে, ঠিক তো? হ্যাঁ ঠিক আছে। বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার কমন নিলে 1 প্লাস, এবার লাইনে এসছে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু হোয়াট ইজ দিস? 2 cos স্কোয়ার বি বাই 2। ঠিক আছে, এবারে মান বসাও তুমি বি স্কোয়ার আর সি স্কোয়ারের, কে স্কোয়ার কিন্তু কেটে যাবে। ওকে, তাহলে আমি যদি বর্গমূল করি, ঠিক আছে, বি আর সি এর মান বসাও, তাহলে হবে বি আর সি। বি এর মান কি? সাইন স্কোয়ার বি একবারে লিখবা, ঠিক না? এটা ইকুয়াল টু সি স্কোয়ারের মান সাইন স্কোয়ার সি ইন্টু 2 cos স্কোয়ার বি বাই 2 হবে। সাইন বি মানে আবার কি? 2 সাইন বি বাই 2 cos বি বাই 2, তাহলে cos স্কোয়ার বি বাই 2 cos স্কোয়ার বি বাই 2 কি হবে? চটকে যাবে, শেষ। তাহলে এখানে আসবে হচ্ছে 2 মানে 4 সাইন স্কোয়ার বি বাই 2 cos স্কোয়ার বি বাই 2 ইকুয়াল টু সাইন স্কোয়ার সি ইন্টু 2 cos স্কোয়ার বি বাই 2। শালার ওটা এবার কাটা দেওয়া যাবে, তাহলে কি থাকলো? সাইন স্কোয়ার সি ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার, কি প্রমাণ নিয়ে আসতে বলেছিল গো? সাইন সি ইকুয়াল টু √2 ইন্টু সাইন বি বাই, এটা সাইন সি না সি বাই 2 ছিল? তাহলে ত্রিকোণমিতি এখানে কাজে লাগাতে হবে আর কি। এতটুকু স্থিতিবিদ্যা, এতটুকু হচ্ছে স্থিতিবিদ্যা, বাকিটুকু কয়টা অঙ্ক হলো সর্বমোট? 6টা। আর ওই সেদিন করা হয়েছে 9টা। আর কয়টা করাইতে হবে? আর 24টা অঙ্ক করে লাইতে হবে নাকি? ওই যে ত্রিভুজের যেটা করাইছিলাম 5 ফিট 5, 13 আর 12 একক মানের, 4টা কেস আছে না, 4টা পৃথক পৃথক অঙ্ক আসলে এখন। ঠিক আছে, কে এই টেবিল ঘোরানোটাকে এখন করাই দেব? হ্যাঁ লিখ, টেবিল ঘোরানোটা করে দিই, কারণ এটা তো আর সময় নেব না। তাহলে সামনের দিন আমি হচ্ছে সমান্তরাল বলের এক্সট্রা যে অঙ্কগুলো করতে হবে সেগুলো করবো। দেখো এই যে বৃত্তাকার একটা টেবিল, দেখলাম, এই হচ্ছে একটা টেবিল, টেবিলের টপ, এটা কথা বলো না। এই টেবিলের টপটা 4টা পায়ার উপর স্থাপিত, 4টা। তাহলে 4টা পায়া হচ্ছে এটা বর্গাকৃতির একটা কি নেবো? তাহলে অন্য কালারের নেই, এটা নেই না, একটু বাঁকা করে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। এভাবে নিলাম। হাসছো কেন রে?
কিছুই হয়নি, তারাও যেটা হচ্ছে সেটা। এই যে 4টা পায়ের উপরে আছে, একটা পায়া আছে এখানে, একটা পায়া আছে এখানে, একটা পায়া আছে এখানে, একটা পায়া আছে এখানে। তাহলে এখানে একটা পায়া, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, ঠিক আছে? এই 4টা খুঁটির উপরে আছে। কে ছিল বলো তো? ওই যে বৃত্তাকার যে টেবিলটা, টেবিলের টপ। এখন টেবিলের ওয়েট খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, মনে করো ডাব্লু, ওকে? এবারে এই যে এখানে মনে করো তুমি গোলাকার একটা টেবিল, এই যে আমার বাসায় যেটা আছে দেখেছো না, এটা ঘুরতে থাকে, ঠিক আছে? কিন্তু এখানে যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা আলগা অবস্থায় আছে, ওকে? এখন দেখা গেল তুমি আর উপরে ভাত তরকারি বিভিন্ন কিছু রাখেছো, আর এই কিনারাতে ডাবলো ওজনের একটা বস্তু রাখেছো একবারে শেষ মাথায়। এখানে দেখা গেল একটা মাংসের মনে করো হচ্ছে বাটি রাখেছো, ঠিক আছে? হঠাৎ করে মাংসের উপরে একটা মশা এসে পড়েছে, দেখা গেল ওটা উল্টে গেছে এদিকে, ঠিক আছে? তার মানে কি ওই সর্বোচ্চ মাংসের ওজন ওইটুকুই সে সহ্য করতে পারে, নইলে উল্টে যায়। তাহলে এখান থেকে এটা যোগ করে দাও, তাহলে এর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, এই ওজনগুলো কিন্তু নিচের দিকে মনে করো, ঠিক আছে? তাহলে বলো এখানে যে এই যে টেবিলের মানে এই টপটা এই সাপোর্টের সাপেক্ষে এটা ওইদিকে উল্টানোর ব্যবস্থা করবে, তাই কিনা বলো? ওইদিকে উল্টে যায়, এর অর্থ কি এই বিন্দুর সাপেক্ষে ঘুরবে সে, রাইট? এই বিন্দুর সাপেক্ষে এই বলের মোমেন্ট আর এই বিন্দুর সাপেক্ষে যদি এই বলের মোমেন্ট সমান হয়, তাহলে কি সেটা উল্টাবে? তাহলে ডেফিনেটলি এই বিন্দুর সাপেক্ষে আমাকে মোমেন্ট নিতে হবে। তাহলে এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিতে গেলে দূরত্ব লাগবে। তাহলে এই দূরত্ব নির্ণয় করতে গেলে বলো এইটুকু ব্যাসার্ধ স্মল আর কিনা? তাহলে এই দূরত্ব আর cos 45 ডিগ্রি কিনা? আর cos 45 ডিগ্রি, যেহেতু বর্গাকৃতির এই পায়াগুলো সমান দূরত্বে ছিল, প্রশ্নে কিন্তু পায়াগুলো সমান দূরত্বে আছে, ওকে? তার মানে এটা বর্গাকৃতির মানে পায়াগুলো হচ্ছে দূরত্ব, পরস্পরের দূরত্ব সমান। সমান যদি হয় তাহলে এটা 45 ডিগ্রি, তাহলে এই বাহুর দৈর্ঘ্য পাইলাম আমি হচ্ছে আর cos 45 ডিগ্রি। তাহলে এইটুকু দূরত্ব জানি, তাহলে এইটুকু কত? আর মাইনাস আর cos 45 ডিগ্রি, অঙ্ক শেষ। এখানে মনে করো W1 ওজনের বস্তু ঝোলানো যায় সর্বোচ্চ, ওই কিনারায় সর্বোচ্চ W1 ওজন রাখা যায়, ঠিক আছে? তাহলে বলো এর মোমেন্ট আর এর মোমেন্ট কি হবে? সমান হবে যদি স্থির অবস্থায় থাকে। সাম্যাবস্থায় W ইন্টু আর cos 45 ডিগ্রি, বুঝলা? W ইন্টু ডাব্লুর ক্রিয়াবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব কত? আর cos, এটা ইকুয়াল টু কত হতে হবে বলো? W1 ইন্টু আর মাইনাস আর cos 45 ডিগ্রি। যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেবা তুমি, সেই বিন্দু থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব নেবা না। আমি তো দেখাচ্ছি এরকম, অ্যাকচুয়ালি তো ব্যাপারটা এরকম। এই যে 4টা পায়া এরা সমান দূরত্বে আছে, এটা যদি বা সমান দূরত্বে নাই, এর উপরে একটা গোলাকার মানে টপ এখানে রেখে দিয়েছো টেবিলের, ঠিক আছে? দিয়ে আমি এখানে মনে করো ওজনটা ঝুলাইছি, এদিকে ঝুলতেছে, কিন্তু এর ওজন ঝুলতেছে এদিকে, আর এইটার সাপেক্ষে তাহলে উল্টাবে না? এটা বলছি, মনে করো তোমার ক্যালকুলেটর ভাঙলে আমার দোষ নাই, এই অবস্থায় আছে। তাহলে এই যে এখানে এর ওজন তো এদিকে ক্রিয়া করতেছে, এ বলতেছে ভাই তুই এখানে থাক, এই মাংসটা বলতেছে তুই উল্টে পড়। তাহলে কার সাপেক্ষে ঘুরতেছে বলো? ওই যে বাটামটা আছে যেখানে, ঠিক আছে? ঠিক আছে, তো যাই হোক, তাহলে W ইন্টু আর cos 45 ডিগ্রি ইকুয়াল টু W1 ইন্টু আর মাইনাস আর cos 45। আর কমন নিয়ে কাটা দেওয়া যায়, cos 45 ডিগ্রির মান কত? 1/√2 ইকুয়াল টু W1 ইন্টু 1 মাইনাস 1/√2। অতএব √2 কাটে হ্যানতেন, অতএব W1 ইকুয়াল টু 1/√2 মাইনাস 1 ইন্টু W, রাইট? অতএব দিস ইকুয়াল টু এর অনুবন্ধী রাশি দ্বারা উপর নিচে গুণ করলে হয় √2 প্লাস 1 ইন্টু W।
এর অনুবন্ধী রাশি দ্বারা উপর নিচে গুণ করে দাও। উপরে হবে √2 + 1, নিচে হবে 2 - 1। 2 - 1 মানে কি 1। তাহলে সর্বোচ্চ এত ওজন ওই টেবিলের কোণে কিনারায় তুমি রাখতে পারবা। হোঁশ করে রাখিও, মজা হবে, সালাও যাবে কিন্তু। তাহলে ওই কিনারাতে সর্বোচ্চ আমার টেবিলের ওজনের √2 + 1 এত গুণ ওয়েট তুমি এখানে রাখতে পারবে। এর বেশি, এরপরে যদি একটু বাতাস লাগে তাহলেই কিন্তু যাবে। ঠিক আছে, কে ক্লিয়ার? এটা গেল 4 পায়ের ক্ষেত্রে। এরকম ভাবে 3 পায়ের ক্ষেত্রেও করা যায়। তোমাদের দেখো, তাহলে এখানকার মূল থিম কি? এই বাটামের সাপেক্ষে আর ঘূর্ণন ক্ষমতা বের করতে হচ্ছে, তাই কি না? তাহলে আমি যদি 3 পায়া দিই, এখানে 3 পায়া মনে করো, এই যে দেখো এখান থেকে একটা পায়া, এখান পায়া, এখান থেকে পায়া। তাহলে তোমাকে কি করতে হবে? এখান থেকে এর দূরত্ব জানতে হবে, আর এখান থেকে এর দূরত্ব জানতে হবে, শেষ। তাহলে এই দূরত্ব বের করা কিন্তু সম্ভব, কারণ এটা ব্যাসার্ধ আর সমবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা হচ্ছে তোমার কত? 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এটুকু 60 ডিগ্রি হলে এটুকু দৈর্ঘ্য বের করা যাবে কিনা বলো? তারপর আর মাইনাস এইটুকু কি পারা যাবে? তাহলে 3 পায়ের ক্ষেত্রে এটা ওকে। তাহলে টেবিলের কমপ্লিট। যাক, ঠিক আছে, যাও। এখানে তো হেভি ক্লিয়ার দেখা যাচ্ছে।